বিধানসভার ছবি দেখাবো। বিধানসভায় মুখোমুখি তাপস রায়, কুণাল ঘোষ, দুই নেতার কথোপকথন হলো। মমতার সভা প্রসঙ্গ। প্রশাসন অনুমতি দেয়নি বলে তাপসকে জানান কুণাল। তৃণমূল জামানায় 104 বার অনুমতি মেলেনি বলে দাবি তাপস রায়। 104 বার কিন্তু হাইকোর্টে যেতে হয়েছে মঞ্চ বাঁধার জন্য, মিছিলের জন্য, মিটিংয়ের জন্য। ওগুলো সব টেকনিক্যাল প্রবলেম ছিল, ওগুলো টেকনিক্যাল প্রবলেম ছিল। রানী রাসমণি রোড, যেটা আমাদের সবার অনুমতি চাওয়া, সেখানে মঞ্চ করতে দাওনি, পুলিশ ঘিরে আছে, ঢুকতে দেয়নি। এবার শেষ মুহূর্তে আমরা ওয়াই চ্যানেলে কত লোক, দেখো না, চলো না, ওখানে কত লোক নিজের চোখে দেখবো। আরে উপচে যাচ্ছে, ভেতরে ধরছে না। যদি একটা মঞ্চ করতে দিত, ভালো করে একটা করা যেত। আমাদের 104 বার কিন্তু হাইকোর্টে যেতে হয়েছে মঞ্চ বাঁধার জন্য, মিছিলের জন্য, মিটিংয়ের জন্য। ওগুলো সব টেকনিক্যাল প্রবলেম ছিল, ওগুলো টেকনিক্যাল প্রবলেম ছিল। রানী রাসমণি রোড, 2021 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল একটা গান রিলিজ করেছিল, খেলা হবে। ভীষণ পপুলার হয় সেই গান। খেলা হবে এই শব্দবন্ধ বঙ্গ রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে থেকে গিয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন লোকের মুখে শোনা গিয়েছে খেলা হবে। এবার তাপস রায় তিনি পোস্ট করলেন খেলা হবে এই শব্দবন্ধ। ইঙ্গিতপূর্ণ পোস্ট বিজেপি বিধায়কের। তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার, মহারাষ্ট্রের মতো অবস্থা হলো তৃণমূলের। 50 বিধায়কের সমর্থন নিয়ে স্পিকারের কাছে ঋতব্রত, শেষে লেখা খেলা হবে। যে পোস্ট এই মুহূর্তে আপনারা দেখছেন তা বিজেপি বিধায়ক সদ্যমন্ত্রী তাপস রায়ের। তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার, মহারাষ্ট্রের মতো অবস্থা হলো তৃণমূলের। বিধানসভা স্পিকারের কাছে ঋতব্রত গিয়েছেন, প্রায় 50 জন টিএমসির বিধায়ক নিয়ে পৌঁছে গিয়েছেন তিনি। শেষে যে কথা লেখা তা হলো খেলা হবে। তৃণমূলের শোচনীয় অবস্থা। তৃণমূলে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। মমতাকেও ডিনাই, অভিষেককে তো বটেই। এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পার্টির রেজাল্ট 1 মাসও হয়নি। তো সুতরাং এটা অনিবার্য ছিল, এটা হওয়ারই ছিল এবং এটা হবে, এটা ঘটবে। তার কারণ তৃণমূল কংগ্রেসটা পলিটিক্যাল নায়ক নায়িকা, গায়ক গায়িকা, পশ্চিমবাংলার বাইরে একটা বাংলার দল। তার আবার সর্বভারতীয় দেখাতে গিয়ে গুজরাট থেকে, দিল্লি থেকে, বিহার থেকে, বিভিন্ন জায়গা থেকে সমস্ত অরাজনৈতিক লোকদেরকে নিয়ে এসে রাজ্যসভা লোকসভায় পাঠানো। তো সুতরাং এগুলো এতদিন চুপ করে দমবন্ধ পরিস্থিতিতে সহ্য করেছে। একটা হয় ঠিক আছে, তো গন্ডায় গন্ডায় হলে সেই রাগটা, ক্রোধটাই বহিঃপ্রকাশ ঘটছে। সাহস এবং ভয় দুটোই কিন্তু সংক্রামক। তো এক্ষেত্রে কি সংক্রমিত হচ্ছে আমি জানি না। তৃণমূল উঠে যাবে, উঠে যাওয়া উচিত। তৃণমূলে মুষল পর্ব আপনাদেরকে একটু গ্রাফিক্যালি দেখাচ্ছি। বৈঠক কবে কবে হয়েছে, গড় হাজির সেদিন কত কত ছিলেন, হাজির কত কত ছিলেন। বৈঠক 6 মে, গড় হাজির ছিলেন 11 জন, 69 জন সেদিন প্রেজেন্ট ছিলেন। 19 মে তার পরবর্তী যে বৈঠক হয় সেখানে 64 জন প্রেজেন্ট থাকলেও 16 জন অ্যাবসেন্ট ছিলেন। 31 মের ছবিটা হচ্ছে গড় হাজির ম্যাক্সিমাম 60 জন, হাজির 20 জন। বিধায়ক 80 জনের মধ্যে তৃণমূলে মুষল পর্বের 3টে তারিখ অনুযায়ী, 3টে বৈঠক অনুযায়ী কতজন গড় হাজির থাকলেন আর কতজন হাজির থাকলেন, এই পরিসংখ্যানটা অত্যন্ত সিগনিফিকেন্ট। নিয়ম হচ্ছে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলের যারা সদস্য অর্থাৎ এমএলএ, সেই এমএলএরা বেশিরভাগই যদি সই করে তাদের নেতা নির্বাচিত করে, বেশিরভাগ যদি চায় সেখানে বিবেচনা করতে হবে। পশ্চিম বাংলায় এবং রাজ্য বিধানসভায় যে নতুন নতুন ঘটনা ঘটছে বহু ক্ষেত্রেই গত 15 বছর ধরে, এই সংবিধান যখন লেখা হয়েছিল, রুলস অ্যান্ড রেগুলেশন যখন হয়েছিল, ল অফ দ্য ল্যান্ড যখন, তখন তৃণমূল বলে পার্টিটা ছিল না। সেই জন্যেই মিলছে না কিছু। গেরুয়া ঝড়ে ধরাশায়ী তৃণমূল। বেসুরোরা সংখ্যায় যদি 52 হয় তাহলে কি হবে?
বিধানসভা স্পিকারকে চিঠি দিয়ে ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন ঋতব্রত। প্রধান বিরোধী দলের স্বীকৃতি পেতে এই আবেদন, বিধানসভার স্পিকারকে চিঠি দিয়ে আবেদন ঋতব্রত। আচ্ছা, এবার দেখুন, তৃণমূলে বিধায়ক সংখ্যা কত? ৮০। তার মধ্যে 2 জন সন্দীপন, ঋতব্রত, তাদেরকে বহিষ্কার করা হলো, তাহলে হচ্ছে ৭৮ জন। এবার যদি সংখ্যাগরিষ্ঠতা পেতে হয়, এখনো পর্যন্ত 2/3 দরকার, 52। মানে এখনো পর্যন্ত সন্দীপন এবং ঋতব্রত আছেন, আর 50 দরকার। আর তাহলে সংখ্যা যার দল তার। এখানেই আমরা বারবার বলছি মহারাষ্ট্র মডেলের কথা। প্রধান বিরোধী দলের স্বীকৃতি পেতে আবেদন, বেসুররা যদি 52 হয়ে যান, বারবার বলছি সন্দীপন, ঋতব্রত রয়েছে, অর্থাৎ 2 জন রয়েছে, এরপর দরকার আরো 50। তাহলে বিধানসভা স্পিকারকে চিঠি দিয়ে আবেদন, প্রধান বিরোধী দলের স্বীকৃতি পেতে তারা আবেদন জানাবেন। পর্যাপ্ত সংখ্যা থাকায় দলত্যাগ বিরোধী আইন তাহলে কার্যকর করা হবে না। এক্ষেত্রে যদি সংখ্যাটা 52 পৌঁছে যায়, যেহেতু পর্যাপ্ত সংখ্যা থাকছে, তাই বেসুরদের হাতে সংখ্যা থাকায় মিলবে বিরোধী দলের স্বীকৃতি। খুব স্বাভাবিকভাবে যদি বিরোধী দলের স্বীকৃতি পেয়ে যায় বেসুররা, তাহলে সেখান থেকেই কোনো একজন বিরোধী দলনেতা হবে, যাদের কাছে সংখ্যা, তাদের হাতেই দলের নাম এবং প্রতীক। এবার কমিশন কি জানতে চাইবে, আইনি প্রক্রিয়া কি কি? 2/3 জনপ্রতিনিধি এবং আমি আরো একবার বলবো, পিসিআরকে যদি প্রথম থেকে প্লে করা যায়, কমিশন কি জানতে চাইবে, যেই ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছিলাম, 2/3 জনপ্রতিনিধি এবং সংগঠনের সংখ্যাগরিষ্ঠ নেতারা কোন দিকে, আইনি প্রসিডিংস কি হবে, এখানে কমিশন কি জানতে চাইবে, এই 2/3 জনপ্রতিনিধি এবং সংগঠনের সংখ্যাগরিষ্ঠ নেতারা কোন দিকে। কমিশন আরো কি জানতে চাইবে, সংখ্যাগরিষ্ঠের সমর্থন যেদিকে তারাই পাবেন জোড়াফুল প্রতীক। এটা তো খুব স্বাভাবিক, যেখানে সংখ্যাগরিষ্ঠতা সেখানেই জোড়াফুল প্রতীক থাকবে। আর এখানেই সম্ভাবনা জোরালো যে মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে দলের নাম এবং প্রতীক দুটোই হারাতে চলেছে। তৃণমূলে এখন আসল নকল এই তফাৎ চলে আসছে। তাহলে আসল তৃণমূল কি? যাদের কাছে সংখ্যা, তাদের হাতেই দলের নাম এবং প্রতীক। তৃণমূলের প্রতীক এবং নাম কাদের কাছে থাকবে, এই ফয়সলা করবে নির্বাচন কমিশন। আসল তৃণমূল কে? যারা বহিষ্কৃত হয়ে স্পিকারের কাছে আবেদন জানাবেন, চিঠি দেবেন, তারা? যাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা থাকতে পারে? নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই দলের সুপ্রিমো? তৃণমূলের প্রতীক ও নাম কাদের কাছে থাকবে, ফয়সলা কিন্তু আলটিমেটলি করবে নির্বাচন কমিশন। এবার কেন বলছি বাংলায় মহারাষ্ট্র মডেল? 4 বছর আগে মহারাষ্ট্রে যেই ছবি আমরা দেখেছিলাম, উদ্ধব ঠাকরের সঙ্গে সঙ্গ ছেড়ে দেন একনাথ শিন্ডে, এবং তারপরে রিসর্ট পলিটিক্স এই শব্দবন্ধ ভারতীয় রাজনীতিতে উঠে আসে। 2/3 জনপ্রতিনিধি এবং বেশিরভাগ নেতাই ছিলেন সেই সময় একনাথ শিন্ডের পাশে। তাদেরকে নিয়ে তিনি প্রথমে চলে যান সুরাট, তারপরে তিনি চলে যান গুয়াহাটি। একনাথ শিন্ডের গোষ্ঠী আসল শিবসেনার স্বীকৃতি পায়। শুধু স্বীকৃতি নয়, লোগো, দলের প্রতীক, সেটাও চলে আসে। শিবসেনার প্রতীক তীরধনুক একনাথ শিন্ডের হাতে চলে আসে 2022-এ। 2019-এ মহারাষ্ট্র নির্বাচন হয়, আর 2022-এই এই পরিস্থিতির বদল হয়ে যায়। মহারাষ্ট্র মডেল আমরা যাকে বলছি, বাংলায় মহারাষ্ট্র মডেল কি হতে চলেছে তাহলে?